স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। জানাবো বিস্তারিত খবর। ঘূর্ণিঝড় জাওয়াদ উপকূলে আসার আগেই শক্তি হারিয়ে পরিণত হয়েছে লঘুচাপে। এর প্রভাবে সারা দেশে বিরাজ করছে বৈরী আবহাওয়া। দেশজুড়ে কোথাও গুড়ি আবার কোথাও মাঝারি বর্ষণ হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে আজও সারাদিন ব্যাপী বৃষ্টিপাত হতে পারে দেশের বিভিন্ন স্থানে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনার কয়রায় ভেঙে গেছে বেড়িবাঁধ, প্লাবিত হয়েছে 2 শতাধিক পরিবারের বাড়িঘর। ব্যুরো প্রতিবেদক ও প্রতিনিধিদের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে চট্টগ্রামে রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যা এখনও অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিসের তথ্যমতে 24 ঘন্টায় চট্টগ্রামে 15.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়ে কর্মজীবীরা। আবহাওয়া অফিস বলছে সোমবার সারাদিন বৃষ্টি থাকবে, মঙ্গলবার বিকালের দিকে যা কিছুটা কমবে। চট্টগ্রামে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। একটানা হবে না, মাঝে মাঝে বিরতি দিয়ে বৃষ্টিটা চলবে। বৃষ্টিটা আগামীকাল দুপুর পর্যন্ত থেমে থেমে হতে পারে। বিকালের দিক থেকে আমরা অবস্থার পরিবর্তন আশা করছি। একই চিত্র খুলনায়ও। সোমবার ভোর থেকে বৃষ্টি ও বাতাসের গতিবেগ কিছুটা বেড়েছে। আবহাওয়া অফিস জানায় ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 25 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে খুলনার কয়রায় বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে লোকালয়ে। এতে পানিবন্দী হয়ে পড়েছে উত্তর বেতকাশিগাতির ঘেরি ও হরিহরপুর গ্রামের প্রায় 200 পরিবার। সাতক্ষীরার উপকূলীয় উপজেলা আশাশুনি ও শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর পানি 1.5 থেকে 2 ফুট বৃদ্ধি পেয়েছে। 2 দিনের টানা বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। একই সাথে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বরিশাল টানা 3 দিন ধরে কখনো গুড়ি এবং ভারী বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় এলাকাবাসী। রোববার রাত থেকেই বরগুনায় বেড়েছে বৃষ্টির তীব্রতা। শীত ও বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। কি করব, এত বৃষ্টি, আজ ধারণা সারামিশ বৃষ্টি, কি করা আছে। আসতে পারি না, সাথী অন্যদের নিয়ে আসছি, এখন তো কাজ বন্ধ, খুব অসুবিধায় আছি। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। গেল 24 ঘন্টায় বরগুনায় 27.3 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের ফলে শীতকালীন ফসল নষ্ট হওয়ার পাশাপাশি চলতি মৌসুমের পাকা আমন ধান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পটুয়াখালীতে গেল 3 দিন ধরে বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। এদিকে টানা বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, বন্দরনগরী চট্টগ্রামে তো আজও বৃষ্টি হচ্ছে। জনদুর্ভোগের চিত্র আপনি কেমন দেখছেন প্রথমত আমাদেরকে জানাবেন, আর দ্বিতীয়ত জলাবদ্ধতা প্রকল্পের কাজ তো চলছে, এর কোনো সুফল কি পাচ্ছে নগরবাসী? গতকাল রাত থেকে থেমে থেমে বৃষ্টি এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। সকাল থেকে আমরা দেখছি, আপনি দেখতে পাচ্ছেন যে বৃষ্টির মাত্রা কিন্তু অনেকটা বেড়ে গেছে। এই পর্যন্ত 40 মিলিমিটার আর বেশি কিন্তু আসলে বৃষ্টি তারা রেকর্ড করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তেমনিভাবে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করছি যে গতকাল রাত থেকে বৃষ্টির কারণে কিন্তু আসলে দুর্ভোগে পড়েছে এখানে যারা পথচারী আছেন, এমনকি যারা চলাচল করেন যাত্রী থেকে নিয়ে কিন্তু আসলে শিক্ষার্থীরা পর্যন্ত। তারা বলছেন বেশি ভাড়া দিয়ে কিন্তু তাদের পরিবহন তারা কুষছে বলে তারা আমাদেরকে পরিবহন উঠতে গেলেই কিন্তু সেখানে কিন্তু তাদের উঠতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তেমনিভাবে যারা চালক তারাও কিন্তু বাড়তি ভাড়া নিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলে বলা যায় কিন্তু আসলে যে বৃষ্টির মাত্রা বেড়ে যাওয়ার কারণে দুর্ভোগ কিন্তু অনেকটা চরম আকার ধারণ করেছে। তেমনি ভাবে যে জলবদ্ধতার একটা আশঙ্কা থেকে যায়। ভারী বর্ষণ যদি হয়ে থাকে তাহলে কিন্তু আসলে যে প্রতিবারে কিন্তু বৃষ্টি যদি ভারী বর্ষণ হয়, চট্টগ্রাম শহরের বেশিরভাগ অংশ নিম্নাঞ্চল যেখানে আছে সেখানে কিন্তু আসলে পানির নিচে তলিয়ে যায়। এবারও যদি ভারী বর্ষণ হয় তাহলে কিন্তু পানির নিচে যাবে। সেই সংখ্যায় কিন্তু আসলে অনেকজন আমাদেরকে অভিযোগ করেছেন যে দীর্ঘদিনের যে নিরসনের কথা রয়েছে, জলবদ্ধতা প্রকল্পে যে কাজ হচ্ছে সেই কাজের কিন্তু সুফল কিন্তু এখনো পর্যন্ত তারা পাচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি, আপনি তো নগরে বসবাস করেন, তাই না? নগরবাসীর সবচেয়ে বড় সমস্যা, আপনাদের যে সবচেয়ে বড় সমস্যা জলবদ্ধতা নিরসন এখন কতটুকু বলে মনে করছেন? জলবদ্ধতা নিরসনের জন্য যে কার্যক্রমগুলো চলতেছে
কিন্তু ওই বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে যে কাটাছেঁড়া করতেছে এই সমস্ত কারণেই ওই যে এই সমস্ত প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে আর কি, আমি মনে করি। এখনো তো বৃষ্টি হলেই বা জোয়ারের পানিতে তলিয়ে যায় চট্টগ্রামের অধিকাংশ জায়গা নাকি? ওই যে পানি নামতে পারে না, বিভিন্ন জায়গায় ওই রাস্তা খননের কাজ চলতেছে, কোনো জায়গায় ওই যে সংস্কার কাজ চলতেছে, এই সমস্ত কারণেই পানি নামতে পারে না, যার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। দাবি কি এগুলা আমরা সুন্দরভাবে চলাফেরা করার জন্য এটাকে নগরায়ন করতে হবে, এটা যারা বিশেষজ্ঞ যারা আছে তারা পরিকল্পনা করে এগুলা কাজ করতে হবে আর কি, আমরা মনে করি। একই সাথে যে আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি যে বৃষ্টি যেভাবে খুব একটা আমরা 1 ঘন্টা ধরে আমরা যেভাবে দেখছি, কিন্তু খুব বৃষ্টি কিন্তু অনেকটা বেড়ে গেছে, যে মাত্রা কিন্তু অনেকটা বেড়েছে, তেমনিভাবে যে সমুদ্রের পানির উচ্চতা কিন্তু অনেকটা বাড়ছে, নদীর পানির উচ্চতা অনেকটা বাড়ছে, এমনকি ট্রলার যে মাছ ধরার যে ট্রলারগুলো আছে সেখানে কিন্তু আসলে যে আমরা একটু আগে ঘুরে যেমনটা আমরা দেখেছি বৃষ্টির কারণে তারাও কিন্তু খুব একটা সতর্ক অবস্থানে আছে, যেহেতু আবহাওয়া অধিদপ্তরের একটা নির্দেশ রয়েছে তারা যেন সতর্কতার নিয়ে কিন্তু তারা মাছ আহরণ করেন, এমনকি গভীর সমুদ্রে মাছ ধরা একেবারে কিন্তু তারা বন্ধ রেখেছে বলে আমরা জানতে পেরেছি। এমনকি জলবদ্ধতার কথা যেমনটা আমার থেকে আপনি জানতে চেয়েছিলেন, জলবদ্ধতা নিরসন প্রকল্প, যে প্রকল্প চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ হাতে নিয়েছে সেই প্রকল্পের তেমন সুফল কিন্তু এখনো পর্যন্ত পাচ্ছে না। তেমনিভাবে তা নিয়ে আপনি অবশ্যই জানেন যে একের পর এক করে কিন্তু মেয়াদ বাড়ানো হচ্ছে, কিন্তু মেয়াদ বাড়ানোর পরও কিন্তু দেখা যাচ্ছে সেভাবে সুফল পাচ্ছে না। একটু বৃষ্টি যেমনটা হবে তেমনিভাবে কিন্তু আসলে যে আমরা দেখেছি কিন্তু যে জোয়ারের পানিতেও কিন্তু আসলে চট্টগ্রামের বাকুলিয়া সহ বিভিন্ন জায়গায় কিন্তু আসলে চট্টগ্রামের হালিশহর, বাকুলিয়া, আগ্রাবাদ সহ বিভিন্ন জায়গায় কিন্তু জোয়ারের পানিতেও কিন্তু এখনও পর্যন্ত সেই এলাকাগুলো তলিয়ে যায়। জলবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ যদি গতি আরও বাড়ে তাহলে কিন্তু কিছুটা সুফল পাবে বলে আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। উন্নয়ন কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন প্রায় 60% কাজ তারা শেষ করেছেন। তেমনিভাবে যদি শতভাগ কাজ যদি শেষ হয় তেমনিভাবে যেমনটা আমাদেরকে জানিয়েছেন আগামী বছরের দিকে কিছুটা সুফল পেতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আগামী যে বর্ষা মৌসুম সেই বর্ষা মৌসুমে যদি ভারী বর্ষণ হয় ওই সময়ও কিন্তু আসলে চট্টগ্রামবাসীর যে সমস্যা সেই সমস্যা নিরসন হবে না বলে আমাদেরকে জানিয়েছে। নগরবাসীর একটি দাবি রয়েছে, খালগুলো যেখানে খনন করার কথা রয়েছে সেখানে কিন্তু খাল খনন করা হচ্ছে না, শুধু পরিষ্কার করা হয়, কিছুদিন পর আবার দেখা যায় সেই খালগুলো ভরাট হয়ে যায়। এই কারণে কিন্তু জলবদ্ধতার আকার কিন্তু অনেকটা বাড়ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তানিয়ার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে নগরবাসীর দুর্ভোগের চিত্র জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। পলিথিন বর্ষায় বন্দর নগরী জলাবদ্ধ হওয়ার প্রধানতম নিয়ামক। মানুষের ব্যবহার করা পলিথিনে নালা খাল বন্ধ হয়ে উপচে পড়ে পানি। সম্প্রতি নগরীর বাজারগুলোতে পলিথিন ব্যবহার বন্ধের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। অভিযানের পাশাপাশি বিকল্প হিসেবে দেওয়া হচ্ছে কাপড়ের ব্যাগ। বিশিষ্টজনরা বলছেন এই ব্যবস্থা সাময়িক, স্থায়ী পথ হচ্ছে পলিথিন উৎপাদন বন্ধ করা। আহাদুল বাবুর ছবিতে শেখ জায়েদের প্রতিবেদন। কর্ণফুলী বন্দরনগরীর ৭০ লাখ মানুষের বর্জ্য বহন করে যার দেহ। পরিবেশবিদরা বলছেন চট্টগ্রামের এই নদীটির তলদেশে আছে ২০ ফিটেরও বেশি পুরো পলিথিনের স্তর। নদীর ড্রেজিংয়ের চেষ্টাও ব্যর্থ হয়েছে পলিথিনের কাছে। নগরবাসীর ফেলা এসব পলিথিনে আটকে আছে চট্টগ্রামের নালা খালও। যদি পলিথিনটা ব্যবহার থেকে বিরত রাখা যায় তাহলে চট্টগ্রাম শহর আপনার 50% শুধু পরিষ্কার থাকবে। বাজারে সব পণ্যই দেয়া হয় পলিথিনে। এটি বন্ধে উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। বিকল্প ব্যাগ দেওয়ার পাশাপাশি অভিযানের হুঁশিয়ারি মেয়রের। যার দোকানে পলিথিন পাওয়া যাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটগণ সার্বক্ষণিক তদারকিতে থাকবে এবং তার জরিমানা করা হবে, আইনানুগ ব্যবস্থা করা হবে। বন্দরনগরীর বাজারগুলোতে সিটি কর্পোরেশন অভিযান শুরু করার কারণে কিছুটা কমেছে পলিথিনের ব্যবহার। তবে চূড়ান্তভাবে পলিথিনের ব্যবহার কমাতে উৎসে পলিথিন উৎপাদন বন্ধের আহ্বান জানিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। যে পরিমাণ জনস্বাস্থ্যের ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে, সেই সমপরিমাণ শাস্তি যদি এই অপব্যবহারকারীকে না দেওয়া হয়
তাহলে এটা রোধ করা যাবে না। সব পর্যায়ে পলিথিনের ব্যবহার বন্ধ করতে না পারলে বন্দর নগরীতে জলাবদ্ধতা নিরসনের মেগা প্রকল্প কিংবা নতুন খাল খনন কোনোটি সফল হবে না বলছেন বিশেষজ্ঞরা। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। পলিথিন সমস্যার স্থায়ী সমাধান কি? এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, সমস্যার স্থায়ী সমাধান নিয়ে বিশেষজ্ঞরা কি বলছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। পলিথিন একটা মহা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রামের জন্য। আর আপনি জানেন যে আবহাওয়া পরিস্থিতি আজকে যে বৃষ্টিপাত হচ্ছে, এটি যদি ভারী আকারে বৃষ্টিপাত হয় এবং টানা ভারী বর্ষণ হয় তাহলে চট্টগ্রাম শহরের বিভিন্ন অংশ আবারও তলিয়ে যাবে। তবে এই বৃষ্টিপাতে কিন্তু মানুষের দুর্ভোগ হচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে। পলিথিনের বিষয়ে সিটি কর্পোরেশন সম্প্রতি যে উদ্যোগটি নিয়েছে যে তারা বাজারগুলোতে পলিথিন ব্যবহার বন্ধ করবেন, বাজারের ব্যাগ প্রচলন করতে চান তারা, এবং সিটি কর্পোরেশন নিজ উদ্যোগে কিছু ব্যাগ তৈরি করে সেগুলো মানুষকে দিচ্ছেন অভ্যাস করানোর জন্য। আর বাজারগুলোতে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিয়ে তারা অভিযান পরিচালনা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই পলিথিনের অবস্থা সম্পর্কে একটু জানবো যে কর্ণফুলীর তলদেশ 20 ফিটের বেশি পুরো স্তর পড়েছে পলিথিন এর কারণে, এবং সেটি ড্রেজিংও করা যায়নি ঠিকভাবে। আমরা এই পলিথিনের ব্যবহার কিভাবে বন্ধ করা যায়, স্থায়ী সমাধান কিভাবে করা যায়, এই বিষয়টি জানার চেষ্টা করব। আমরা আমাদের সঙ্গে আছেন চট্টগ্রামে গণমাধ্যমে অত্যন্ত পরিচিত মুখ, স্থপতি ইনস্টিটিউট চট্টগ্রামের যিনি দায়িত্বে আছেন, এবং স্থপতি নগর পরিকল্পনাবিদ জনাব আশিক ইমরান। আশিক ইমরান, আপনাকে স্বাগত জানাই। আপনার কাছে জানতে চাই, শুরুতে পলিথিন প্রসঙ্গটি নিয়ে কথা বলতে চাই, জলাবদ্ধতা প্রকল্প নিয়ে প্রশ্ন থাকবে। পলিথিনের এই যে ব্যবহার, আমরা দেখি খাল নালা সবই ভরে গেছে পলিথিনে, কদিন পর পর পরিষ্কার করা হয়, আবারও সেই জায়গায় পলিথিন দখল করে, এবং জলাবদ্ধতার মূল কারণ বলা হচ্ছে নালা খালগুলো পলিথিনে আটকে যাওয়া, পানি নামতে পারে না। এটা স্থায়ী সমাধান আসলে কি, আপনার মতামত জানতে চাই। সমাধান, একমাত্রই সমাধান সেটা হলো পলিথিন বন্ধ করতে হবে, এবং পলিথিন ব্যবহার এবং উৎপাদন সব কিছু নিষিদ্ধ 15 মাইক্রনের নিচে পর্যন্ত, কিন্তু এই পলিথিনই সবচেয়ে বেশি উৎপাদিত হচ্ছে এবং ব্যবহৃত হচ্ছে। এখানে শুধুমাত্র সিডিএ কিংবা সিটি কর্পোরেশনকে দোষারোপ করে কোনো লাভ হবে না। এখানে পরিবেশ অধিদপ্তরকে তাদের যে মূল দায়িত্ব সেটা পালন করতে হবে, এবং পরিবেশ অধিদপ্তরের আইন প্রয়োগের ক্ষমতা সক্ষমতা বৃদ্ধি করতে হবে, এবং সমন্বিত একটা পরিকল্পনা নিতে হবে। অন্যথায় এই যে হাজার হাজার কোটি টাকার যে আমাদের জলাবদ্ধতা নিরসন প্রকল্প, সেই প্রকল্প আমাদের কিন্তু কোনো কাজেই আসবে না, এবং যে অর্থ বরাদ্দ থাকে পরিষ্কার করার জন্য সেটা তো আর 15 দিন পর পর বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না, কেমন? তো যার ফলে পলিথিন একটা অভিশাপ। এই অভিশাপ থেকে মুক্তির জন্য সিটি কর্পোরেশনকে কিন্তু এখন একটা উদ্যোগ নিতে হবে, যেটা গত বহু বছর ধরে আমরা শুনে আসছি, যে বর্জ্য ব্যবস্থাপনা যেটাকে বলে, যে রিসাইক্লিং করার, যেটা বর্জ্যকে শক্তিতে রূপান্তরের অনেকগুলো প্রকল্প, অনেকগুলো প্রস্তাব কিন্তু এসেছিল, কিন্তু কোনোটাই সিটি কর্পোরেশন এখন পর্যন্ত গ্রহণ কিংবা বাস্তবায়ন করতে পারেনি। তো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু এই জলাবদ্ধতার অভিশাপ থেকে আমাদের মুক্তি পাওয়ার আশু কোনো সম্ভাবনা নাই। আমরা যেটি দেখছি যে বর্জ্য মানুষজন যেটি ফেলেন সেটি সিটি কর্পোরেশনের কর্মীরা নিয়ে যাওয়ার কথা, তো সেই জায়গা থেকে অনেকেই হচ্ছে কর্পোরেশনের কর্মীদের বর্জ্য না দিয়ে সেটি এই খাল নালায় সরাসরি নিক্ষেপ করছেন বাসা থেকে। এটির ব্যাপারে আমরা কোনো আইনি পদক্ষেপও দেখিনি, বারবার খালি কথা বলতেই দেখছি। আপনি কি বলবেন? অবশ্য আইনের কঠোর প্রয়োগ এখানে দরকার, এবং এখানে শুধুমাত্র মোটিভেশন দিয়ে কোনো কাজ হবে না, কারণ আইন অমান্য করার সংস্কৃতিতে আমরা এত বেশি অভ্যস্ত হয়ে গিয়েছি যে আমাদের আইন প্রয়োগ করে আমাদেরকে আইনটা শিখাতে হবে, এবং এই পলিথিন যেখানে সেখানে ফেলাটাও বন্ধ করতে হবে। আরও একটা মজার বিষয়, এখন যে ডোর টু ডোর যে কালেকশনটা হচ্ছে, ময়লা কালেকশনটা করছে, সে ময়লা যে কোথায় ফেলবে ভ্যান গাড়ির সে জানে না, কাজে ময়লাগুলো কিন্তু আবারই কিন্তু ড্রেনেই ফিরে যাচ্ছে। অধিকাংশ এলাকায় আপনারা যদি একটু তদন্ত করে দেখেন, এই ভ্যান গাড়ির ময়লা সরাসরি আবার ড্রেনে চলে যাচ্ছে, কোনো ডাম্পিং ইয়ার্ডে কিংবা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনার আওতায় আসছে না। বিশাল একটা ময়লা, প্রায় 2000 টন ময়লা আবর্জনা উৎপাদিত হয় শহরে, তো এটার বিশাল একটা অংশই কিন্তু ড্রেনে এবং খালে গিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করছে। তো এটা এই যে এই ধরনের প্রকল্পের মাধ্যমে, আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে সমাধান সম্ভব। উৎপাদন বন্ধের দায়িত্ব তো এখন পরিবেশ অধিদপ্তর আছে, কিন্তু আইন আছে, আইনের প্রয়োগটা নেই। এবং আপনি বাজারে ঘাটে সব জায়গায় যান, সব জায়গায় কিন্তু পলিথিনটা দেদারসে ব্যবহার হচ্ছে। এটা জনসচেতনতা যেমন দরকার,
মানুষকে ফিল করতে হবে যে না, আমি যদি এই পলিথিনটা ব্যবহার করি এবং ফেলি, এই পানিটা আমার ঘরেই উঠবে, আমার রাস্তায় উঠবে। তো এটা যতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো না, ততক্ষণ একা সরকার, একা সিটি কর্পোরেশন এটা সমাধান করা সম্ভব হবে না। আমাদের চট্টগ্রামে অনেকগুলো বড় বড় মেগা প্রকল্প কাজ চলছে। এর মধ্যে আমরা দেখেছি সিটি কর্পোরেশন নতুন খাল খনন করছে, জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলছে। এই পলিথিনটাকে মূল কারণ বলা হচ্ছে যে পানি আটকে যাওয়ার। সেখানে এটি বন্ধ না করতে পারলে এই প্রকল্পগুলোর সুফল কি আমরা পাবো? সুফল কখনোই পাবো না। যদি খাল ড্রেনগুলা ভরাটি হয়ে যায় 15 দিন পর, 1 মাস পর, তাহলে আর সুফল পাওয়ার তো কোনো আশা নাই। এবং সিটি কর্পোরেশন যখন একটা উচ্ছেদ অভিযান পরিচালনা করে থাকেন ফুটপাতের উপরে, কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু আবার তারা স্ব জায়গায় ফেরত আসেন। হকার বলেন, দোকান বলেন, অস্থায়ী মার্কেট বলেন, পুরা শহরটাই তো এখন একটা বাজার। পুরা বাজারেই এই ময়লাগুলো উৎপাদিত হচ্ছে। তাহলে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর তো একটা বড় ধরনের ভূমিকা আছে এবং এখানে একটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় আছে এবং সব কিছুর মূলে কিন্তু কিছু অপশক্তি কাজ করে। আমরা সবাই জানি, হয়তো অনেক কিছু বলাও যায় না, কিন্তু এই অপশক্তির প্রভাব মুক্ত না হওয়া পর্যন্ত শহরের এই সমস্যাটা সমাধান হবে না। এবং অনেকগুলো মেগা প্রকল্পের পাশাপাশি শহরটাই অনেকটা অচল শহর, মুমূর্ষ শহরে পরিণত হচ্ছে। অনেক ধন্যবাদ জানাই জনাব আশিক ইবরার আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। কথা বলছিলাম চট্টগ্রামের এই যে পলিথিনে সয়লাভ হয়ে গেছে গোটা চট্টগ্রাম, সিটি কর্পোরেশন ছোট্ট একটি উদ্যোগ নিয়েছে বাজারগুলোকে পলিথিন মুক্ত করার। একই সঙ্গে জলাবদ্ধতা প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের কাজ চলছে। এই প্রকল্পগুলোরও সুফল বাধাগ্রস্ত হবে যদি পলিথিনের ব্যবহার বন্ধ না করা হয়। সেক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা এবং সব পর্যায়ে যারা দায়িত্বশীল আছেন তাদের দায়িত্বশীল ভূমিকার কথা বলছেন এই নগর পরিকল্পনাবিদ। ফিরছি স্টুডিওতে আপনার কাছে। জায়েদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, পলিথিন সমস্যার স্থায়ী সমাধান নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শেখ জায়েদ। সংবাদের এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা ঠেকাতে এবার কর্ণফুলীর তীর ঘেঁষে নির্মাণ হচ্ছে চাকতাই খাল থেকে কালুরঘাট সেতু পর্যন্ত প্রায় 8 কিলোমিটার বেড়িবাঁধ কাম 4 লাইন সড়ক। সিডিএ বলছে প্রায় 2300 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বেড়িবাঁধের 50% কাজ শেষ হয়েছে ইতোমধ্যে। সড়কের পাশেই থাকবে আধুনিক মানের ওয়াকওয়ে, আশপাশে গড়ে উঠবে পর্যটন শিল্প। এদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন এই বেড়িবাঁধ কাম সড়ক জলাবদ্ধতা নিরসনে দারুণ ভূমিকা রাখবে। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। যেখানে প্রতিদিন দিনে দুবার কর্ণফুলী নদীর জোয়ারের পানিতে তলিয়ে যায় নগরীর চাকতাই, কাতুনগড় সহ বেশ কিছু এলাকা, সেখানে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ বন্ধ করতে কর্ণফুলী নদীর পাশেই সিডিএ নির্মাণ করছে কালুরঘাট থেকে চাকতাই পর্যন্ত বেড়িবাঁধ কাম 4 লেন সড়ক। প্রায় 8 কিলোমিটার দীর্ঘ চাকতাই খাল পর্যন্ত এই 4 লেনের সড়ক পাল্টে দেবে চট্টগ্রাম শহরের দৃশ্যপট। একই সাথে চট্টগ্রাম নগরবাসীর সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা নিরসনও করবে এই সড়কটা বাঁধ। এই এলাকায় যারা বসবাস করতেছি, এই সড়কটি হলে জোয়ারা পানিতে আমরা তলিয়ে যাব না। এই সড়কটি যদি হয় তাহলে আমাদের এই জলবদ্ধতা মানে আমাদের জোয়ার বাটার পানি আর উঠবে না, আমাদের জন্য ভালো হয়। এখানে যারা বাসিন্দা আছে তাদের জন্য ভালো হবে এবং যারা চট্টগ্রাম শহরে বসবাস করতেছে তাদের জন্য ভালো হবে। নগর পরিকল্পনাবিদরা বলছেন এই সড়ক জোয়ারের পানি প্রতিরোধের পাশাপাশি যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে। শহরকে বাইপাস করে অনেকগুলো কানেক্টিভিটির যে জায়গাটা সেটা তৈরি হবে, শহরের উপর চাপ কমবে। প্রায় 2300 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়কের পাশে থাকবে নান্দনিক ওয়াকওয়ে। কিছু টাকা আমাদের হয়তো ল্যান্ডে বাঁচতে পারে ওই টাকা দিয়ে, এবং সরকার থেকে যদি আর কিছুটা বরাদ্দ পাই তাহলে আমরা দুই দিক দিয়ে কালুরঘাট থেকে এবং ইয়ে থেকে সামান্য ব্রিজ থেকে আমরা দুই দিকে ওয়াকওয়ে করে দেবো। জলবদ্ধতা নিরসনে স্থাপন করা হচ্ছে 12টি স্লুইস গেট, যার 10টির কাজ এখন চলমান। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ঘৃণ্য রাজনীতিতে মেতে উঠেছে বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার। কিন্তু বাংলাদেশের জনগণ দেশনেত্রীর জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেবে না, এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন। রবিবার বিকালে নসিমন ভবন দলীয় কার্যালয় মাঠে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। বক্তব্য রাখেন বিএনপি নেতা নাজিম উদ্দিন, আবু সুফিয়ান সহ আরও অনেকে। নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই।